আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 8, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে 21শে জানুয়ারি 2026 সাল, তোমাদের এই স্টার ব্যাচে আমার প্রথম ক্লাসটা আমি তোমাদের উদ্দেশ্যে রেকর্ড করে দিচ্ছি। এই ক্লাসে তোমাদের বাংলা প্রথম পত্রের প্রথম যে রচনা সেটা হচ্ছে অতিথি স্মৃতি, যেটা আজ থেকে প্রায় 14 থেকে 15 বছর আগে আমিও পড়ছিলাম, কারণ আমি তোমাদের মতো ক্লাস 8-এ ছিলাম 2012 সালে, আর এটা চলতেছে 2026 সাল। তো আমি তোমাদের প্রায় 15 বছরের বড়, ঠিক আছে? তো আজকের এই রচনাটা মূলত আমাদের পশু পাখির প্রতি একটু সহানুভূতিশীল হতে শেখাবে এবং নতুন কোনো পরিবেশে যখন আমরা ভ্রমণ করতে যাব সেই অভিজ্ঞতার আলোকে অনেক কিছু লিখতে শেখাবে। তো আর দেরি না করে আজকে আমরা মূল গল্পটা একটু পড়ার চেষ্টা করি। গল্পটা লিখছে তোমরা জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে কত বড় একজন লেখক এটা বুঝতে গেলে তোমাদের একটু ইন্টারমিডিয়েটে উঠতে হবে। তার আগে ক্লাস 9-10-এও অভাগীর স্বর্গ নামে একটা রচনা আছে, সেটাও তোমরা হয়তোবা পড়বা। তো আর দেরি না করে আমি রচনাটা শুরু করতেছি। তোমরা বইটা বের করবা, বই বের করে আমি এখানে তোমাদের বইয়ের যে অংশটা বের করে রাখছি তোমরা এই অংশটা বের করো এবং অর্থগুলা পাশেই লিখে রাখবো আমরা, ঠিক আছে? তো শুরু করতেছি। দেখো আমি একটু বড় করে নেই। দেখো কি বলতেছে আমাদের লেখক, বলতেছে শিক্ষকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। এখন দেওঘর হচ্ছে একটা প্লেস, একটা জায়গার নাম, ঠিক আছে? এইটা একটু মনে রেখো। কোথায় আসছিল? দেওঘর আসছিল। এটা যদি আমরা একটু যাচাই বাছাই করে বের করতে চাই, এটা দেখবা ইন্ডিয়াতে ঝাড়খণ্ড রাজ্য যে আছে সেখানে অবস্থিত। এরকমই আশেপাশে একটা রাজ্যে অবস্থিত, বায়ু পরিবর্তনের জন্য। এখন বায়ু পরিবর্তন মানে কি জানো? আমরা যখন অসুস্থ হই তখন দেখা যায় যে আমরা জায়গা পরিবর্তন করি এই উদ্দেশ্যে যে হয়তোবা অন্য জায়গায় গেলে আমাদের শরীর স্বাস্থ্য একটু ভালো হয়ে যেতে পারে। ওকে, এই কারণে। আচ্ছা দেখো, প্রাচীর ঘেরা একটা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। আচ্ছা, প্রাচীর মানে কি জানো? অনেক বড় বড় বাউন্ডারি। আর আচ্ছা, আমি এখানে লিখে দিলাম প্রাচীর কথাটার অর্থ হচ্ছে বাউন্ডারিজ। চারিদিকে বড় বড় বাউন্ডারি ঘেরাও করা একটা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে আমি থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে, ঘুমটা ভেঙে যায়। দৌড় খুলে বারান্দায় এসে বসি। প্রথম কথা বলছে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে লেখকের ঘুম কখন ভাঙতো, ঠিক আছে? ঘুম থেকে উঠতো কখন, থেকে উঠতো কখন? তাহলে আমরা অ্যান্সার দিতে পারবো তো? আচ্ছা, অ্যান্সার দিতে পারবো, কারণ তিনি ঘুম থেকে উঠতেন হচ্ছে রাত 3টে বেজে, বা ঘুমটা তার ভেঙে যেত এই টাইমে। আচ্ছা, কিভাবে ভাঙতো? দেখো কি বলছে, একজন গলা ভাঙা মানে ধরো আমি যদি এখন গান গাই তোমাদের গানটা ভালো লাগবে না, কেন জানো? কারণ আমার গলাটা তো ওরকম পরিষ্কার না, যারা ওরকম সুরেলা না, ভালো লাগবে না। তো বলতেছে একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ভজন কি জানো? ভজন হচ্ছে তোমরা বলতে পারো ঈশ্বরের প্রার্থনা বা ভক্তিমূলক এক ধরনের গান। প্রার্থনা বা ভক্তিমূলক গান, ভক্তিমূলক গান। ওকে, আচ্ছা শুরু করে। ঘুম ভেঙে যায়, দৌড় খুলে বারান্দায় এসে বসি। দৌড় কথাটার অর্থ কিন্তু দরজা। ওকে, বারান্দায় এসে সে বসে। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়ে যায়। তো মনে রাখবে এই রচনায় অনেকগুলো পাখির নাম আছে, অনেক পাখি আছে, বুঝছো? তো তোমরা যারা নোট করবা দয়া করে পাখির নামগুলা 1 2 3 এভাবে বসাই দিবা। এমসিকিউতে আমাদের হেল্প হবে। কি বলতেছে দেখো, পাখিদের আনাগোনা শুরু হয়। আনাগোনা কথাটার অর্থ হচ্ছে আসা যাওয়া, আসা যাওয়া। ওকে, পাখিরা আসা যাওয়া শুরু করে। ওকে ফাইন। এবার দেখো, দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। তাহলে এইটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে কোন পাখিটা সবার আগে ওঠে। অ্যান্সার হবে দোয়েল। আচ্ছা, অন্ধকার শেষ হতে না হতেই তারা গান আরম্ভ করে। গান আরম্ভ মানে ওই যে কিচির মিচির শুরু করে আর কি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক এবং টুনটুনি। তাহলে এখানে কিন্তু অনেকগুলো পাখি পাইছি। দেখো, দোয়েল 1 নাম্বার পাখি, বুলবুলি, শ্যামা, শালিক এবং টুনটুনি 5। আরো একটা আছে বেনে বউ পাখি, একটু পরে আসবে। দেখো, পাশের বাড়ির আম গাছে এই বাড়ির বকুল কুঞ্জে। কুঞ্জ কথাটার অর্থ কি জানো? কুঞ্জ মানে কিন্তু বাগান বা লতার ঘর। আচ্ছা, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেকেই আমি চিনি। মানে ব্যাপারটা এরকম বলতেছে। দেখো, এটা লেখকের রেগুলার লাইফ হতো, মানে রেগুলারলি হতো, বুঝছো? রেগুলারলি এই
ঘটনাগুলো ঘটতো তার জীবনে। তো এমন হতো সে আসলে কোন গাছগুলো তো অনেক বড় বড় হয়, তো কোন গাছের উপরে কে বসে এটা সে বুঝতে পারতো না, কিন্তু পাখির আওয়াজ শুনে মনে করতো হয়তো বা পরিচিত পাখিরাই প্রতিদিন আসে এখানে। এবার বলতেছে কি দেখো, হলদে রঙের এক জোড়া বেনে বউ পাখি, এই পাখিটা কিন্তু আরেকটা পাখি, কত নাম্বার পাখি হলো বলো তো? 6 নাম্বার পাখি। একটু দেরি করে আসতো প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হাজিরা কথাটার অর্থ কি জানো? প্রেজেন্ট দিয়ে যেত, প্রেজেন্ট দিয়ে যেত। হেঁকে কথাটার অর্থ হচ্ছে ডেকে, ডেকে যেত। তাহলে একটু তোমরা মনে রাখো এই ব্যাপারটা অনেকটা এরকম, ধরো ক্লাসরুমে একটা ছেলে রেগুলার লেট করে আসে, লেট করে এসে কি হতো? প্রেজেন্ট দিয়ে যেত, প্রেজেন্ট ম্যাম। তখন ম্যাম তাকে একটু বকা দিত, এই তুমি লেট করে কেন আসছো? এই বেনে বউ হচ্ছে সেই লেট লতিফ। এবার দেখো বলতেছে হঠাৎ কি জানি হঠাৎ কি জানি কেন দিন 2 এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। মানে ব্যস্ত হয়ে ওঠার অর্থ কি জানো? যে চিন্তায় পড়ে গেছিল সে, কারণ এই 1-2 দিন হয়তো বা বেনে বউ পাখিকে সে দেখেনি। আচ্ছা, কেউ ধরলো না তো? তার মনে টেনশন হচ্ছে, কারণ সে অনেক প্রকৃতি বা প্রাণীপ্রেমী ছিল। তো হঠাৎ করে যদি না দেখে তখন তার একটু টেনশন লাগা শুরু হয় এবং সে চিন্তা করে কেউ ধরলো না তো। এখন কেউ ধরলো না মানে কি জানো? শিকারীর কথা বলতেছে। এখন বলতেছে যে এদেশে তো ব্যাধের অভাব নাই। ব্যাধ কথাটার অর্থ কি বলতো? ব্যাধ কথাটার অর্থ হচ্ছে শিকারী। আচ্ছা, এইটা কিন্তু এমসিকিউর জন্য লাগবে। ওকে, পাখি চালান করে দেওয়াই তাদের ব্যবসা। পাখি চালান করা মানে কি জানো? পাখি ধরা, আসলে ধরা, পাখি ধরাই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল। ঘুচে গেল মানে কি? সত্যিকারের একটা চিন্তা তার দূর হয়ে গেল। চিন্তা দূর হয়ে গেল। আচ্ছা, তার মানে এখানে আমরা যে জিনিসটা পেলাম দেখো, এই এই পুরা প্রথম প্যারাটাতে একদম গল্পের স্টার্টিং থেকে আমরা পেলাম যে প্রতিদিন সকালে লেখক যা করত। ওকে, আমার সাথে সাথে একটু লিখে নিও, প্রতিদিন সকালে লেখক যা করত। ওকে, ডান। এবার দেখো তারপর কি হতো। এমনই করে সকাল কেটে যেত, বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসতো সে। এবার বিকালের ডেইলি লাইফের ডে টু ডে কাজগুলা বলতেছে। নিজের সামর্থ্য নেই বেরাবার, যাদের আছে তাদের প্রতি আমি চেয়ে চেয়ে দেখি। আচ্ছা, নিজের সামর্থ্য নেই বেরাবার কথাটার অর্থ কি? দেখা যায় বয়স হয়ে গেলে আমরা হাঁটা চলাফেরা করতে খুব কষ্ট হয় আমাদের। আমরা আমাদের নানি, দাদি, দাদা, নানা ইনাদেরকে তো দেখি, তাই না? বা বয়স্ক মেম্বার যারা আছে আমাদের পরিবারে তাদেরকে দেখি যে হাঁটা চলাফেরা করতে তাদের একটু অসুবিধা হয়। লেখকেরও এরকম দেখতাম। মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। আচ্ছা, এইটা লাগবে যে কেমন পরিবারের গৃহস্থ, মানে কি পরিবার আর কি। হ্যাঁ, গৃহস্থ কথাটার অর্থ কি? পরিবার, পরিবার। আর মধ্যবিত্তদের সে একটু বেশি দেখতো। আর পীড়িত কথাটার অর্থ কি? পীড়িত কথাটার অর্থ হচ্ছে অসুস্থ, অসুস্থ। ওকে, মধ্যে মেয়েদের সংখ্যা ঢের বেশি। ঢের কথাটার অর্থ কি জানো? ঢের কথাটার অর্থ হচ্ছে অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা, মানে কথাটার অর্থ সে যখন চিকিৎসার জন্য ওখানে গেছিল, আশেপাশে আরো মানুষ ছিল, তো তাদেরকে সে অবজার্ভ করতো। বিকালবেলা অবজার্ভ করে দেখতো যে কারা বেশি সংখ্যায়, কারা কম সংখ্যায়, কাদের কি রোগ আছে, এগুলো সবই সে লক্ষ্য করতো আর কি। এবার বলতেছে কি দেখো, প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়স্ক একটা মেয়ের দল। ওকে, ভালো কথা, এইটা একটু মনে রেখো। বুঝতাম এরা বেরি বেরির আসামি। আসামি কথাটার অর্থ মানে কিন্তু ওই আসামি না, এখানে আসামি বলতে বুঝাইছে রোগাক্রান্ত বা রোগী। হ্যাঁ, রোগাক্রান্ত বা রোগীদের কথা বলতেছে। আচ্ছা, রোগাক্রান্ত। ওকে, বেরি বেরি, তার মানে এখানে একটা রোগ পেলাম, সেই রোগটার নাম কি? বেরি বেরি। আচ্ছা, এবার একটু দেখো, এটা মূলত ভিটামিনের অভাবে পা ফুলে যাওয়া একটা রোগ। আচ্ছা, ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবুও দেখি কারো কারো পায়ে আটো করে মোজা পরা। এখন আটো কথাটার অর্থ কি জানো? আটো কথাটার অর্থ হচ্ছে টাইট করে মোজা পরা, যাতে বোঝা না যায় যে তাদের কি রোগ আছে। নর্মালি যেটা দেখা যায় যে কোনো ধরনের রোগ আমরা আমাদের কমতি হিসেবে দেখি এবং এগুলা প্রকাশ করতে চাই না। তো এই কারণেই তারা তাদের এই রোগাক্রান্ত শরীরটাকে ঢেকে রাখতে চাইতো। এবার কি বলতেছে দেখো, কেউ বা দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলায় বিঘ্ন, মানে
সেটা পথ চলায় কি হতো, বাধা পেত। মানে এখন চিন্তা করো, তুমি এত বড় ড্রেস পরছো, একটা আলখেল্লা পরছো যেটা তোমার পায়ের নিচে চলে গেছে, তো তুমি হাঁটতে পারবা না, তো তুমি তো উল্টায় পড়ে যাবা। আচ্ছা, তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়ালে রাখতে চায়। বিকৃতি কথাটার অর্থটা এই যে রোগটা, রোগ, হ্যাঁ রোগ। আর কৌতূহলী লোকচক্ষু কথাটার অর্থ কি, কিছু কিছু পোলাপাইন দেখবা তাকায় থাকে, তাকায় থাকে। আসলে ওইভাবে কেউ যদি আর চোখে আমাদেরকে তাকায় থাকে, ওটা আমাদের কাছে একটু বিবৃতিকর থাকে, মানে কি বলবো, এটা বিব্রতকর থাকে আর কি। এবার কি বলতেছে দেখো, আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে, সে একা যেত। আচ্ছা, সঙ্গে আত্মীয় স্বজন তার কেউ ছিল না, তিনটে ছোট ছোট মেয়ে ছিল। আচ্ছা, এখানে একটু দাগাবা যে লেখকের কখন কষ্ট হতো। লেখকের বা কাকে দেখে, কাকে দেখে কি হতো বলতো, কষ্ট হতো, কষ্ট হতো। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারটা দিতে পারবো যে একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে তার কষ্ট হতো, এবং সেই মেয়ের তিনটা ছোট ছোট ছেলে মেয়ে ছিল। দেখো, বয়স বোধ করি 24 কিংবা 25, তার মানে এই অংশটা তোমরা একটু এমসিকিউর জন্য দাগাবা। কিন্তু দেহ যেমন শীর্ণ, শীর্ণ মানে কি জানো, শীর্ণ মানে রোগা বা শুকনা বা চিকন বলতে পারো, চিকন। আর মুখটা হচ্ছে পাণ্ডুর, পাণ্ডুর কথাটার অর্থ হচ্ছে ফ্যাকাশে। ফ্যাকাশে বলতে ধরো মুখটা একদম সাদা কিন্তু রক্ত নাই শরীরে, এমন একটা চেহারা। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার, তবু সবচেয়ে ছোট ছেলেটা তার কোলে। এটাই হচ্ছে মায়ের পরিচয়। একটা মা কতটা সংগ্রামী, যে নিজের শরীরের কোনো টেনশন নাই, বাচ্চাটাকে কোলে রাখছে। সে তো আর হাঁটতে পারে না। এরপরে কি বলছে দেখো তো, অথচ ফিরে আসবার ঠাঁই নেই, কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। এখন চাহনি কথাটার অর্থ কি তোমরা পাশে লিখে রাখতে পারো, যে এক্সপ্রেশন। মেয়েটার চোখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক টায়ার্ড, পুরো দুনিয়ার টায়ার্ডনেস তার উপরে। কিন্তু মারা কখনো টায়ার্ড হয় না। এবার দেখো, সেদিন সন্ধ্যার তখনও দেখি অনেক বাকি, তার মানে সকালে ভাবে কাটলো, বিকাল ওইভাবে কাটলো, সন্ধ্যার আগ মুহূর্ত সাজ হয়ে গেছে। দেখি কয়েকজন বৃদ্ধ ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় এসে পৌঁছেছে। এখন হরণ কথাটার অর্থ কি, কেড়ে নেওয়া, কর্তব্য মানে কাজ। ক্ষুধা হরণের কর্তব্য কথাটার অর্থ কি জানো, ক্ষুধা বাড়ানোর চেষ্টা, ক্ষুধা বাড়ানোর তাগিদে, বাড়ানোর চেষ্টায়। ওকে, আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো আমরা বেশি পরিশ্রম করলে কি হয়, আমাদের খিদা বাড়বে না, তো এরকম। সমাধা মানে শেষ, মানে তারা এখন বাড়ি ফিরতেছে, সোজা কথা। লেখক বলতেছে তাদের দেখে মনে হচ্ছে তারা এমন ভাবে জগিং করে আসছে যে তাদের খিদাটা অনেক বাড়ছে, এখন বাসায় যেয়ে খাবে। যথাশক্তি দ্রুত পদে বাসায় ফিরে এসেছে। সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত। তার মানে এই রচনায় তোমরা একটা নোট ডাউন করবা যে কয়টা পাখি, কয়টা গাছ এবং কয়টা রোগ। দেখো, একটা রোগ পাইছিলাম আমরা শুরুতে, বেরি, হ্যাঁ বেরি। আর এখন আমরা কি পাইলাম, এখন আমরা বাত পাইলাম। ইংলিশে এটাকে বলা হয় আর্থ্রাইটিস। পা কামড়ায়, হাড্ডি কামড়ায়, এমন একটা ব্যথা হয়, সারা জীবনব্যাপী এই রোগটা টানা লাগে। আচ্ছা, সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কারা সন্ধ্যার পূর্বে ঘরে প্রবেশ করবে বা কাদের জন্য এটা প্রয়োজনীয়। অ্যান্সার আসবে বাত ব্যাধিগ্রস্ত। ব্যাধি কথাটার অর্থ হচ্ছে রোগ, আর গ্রস্ত মানে আক্রান্ত। এবার দেখো, তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি। এবার আমিও একটু বের হই। সেদিন পথে পথে অনেক বেরালাম, মানে সে অনেক ঘুরছে। অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে দেখি একটি কুকুর আমার পেছনে, এবং এই কুকুরটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার এই রচনায়, অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমাদের রচনায়। আমাদের এই রচনাটার নাম যে হয়েছে অতিথির স্মৃতি, এই অতিথিটাই কিন্তু এই কুকুরটা, একটু খেয়াল করো। আচ্ছা, বললাম কিরে যাবি আমার সঙ্গে। এখন কুকুর তো কথা বলতে পারে না, তাই না? তারপরও আমরা অনেক সময় কুকুর বিড়ালের সাথে খুব সুন্দর করে কথা বলি না, ওরকম বলতেছে। দেখো, কিরে তুই যাবি আমার সঙ্গে, অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি তো আমায়? আচ্ছা, সে কি করলো দেখো, সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়াতে
লাগলো, মানে লেজ নাড়ানো শুরু করছে আর কি। তার মানে সে একটা, লেখকের মতে সে একটা সম্মতি দিছে, হ্যাঁ, যে ওকে আমি যাব। বুঝলাম সে রাজি আছে। বললাম তবে আয়, আমার সাথে আয়। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। এখন চিন্তা করো, আমি তো এখন ইয়াং, হ্যাঁ, আমার তো শক্তি সামর্থ্য আছে। বুড়া হয়ে গেলে মানুষ আমাকে দেখে বা তোমরা আমাকে দেখে বলবা না যে হ্যাঁ সাকিব স্যারের কিন্তু একটা শক্তি সামর্থ্য ছিল, সে খুব মজা করে পড়াইতো আমাদেরকে। এবার কি বলতেছে দেখো। আচ্ছা, তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সামনে চলে আসলাম। আসলে লেখক একা আসার থেকে বেটার মনে করছিল যে আমার সাথে যদি একটা প্রাণী যায় তাহলে কথা বলতে 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 আমি নিরাপদে বাড়ি পৌঁছতে পারবো। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। তাহলে এই যে আমাদের রচনাটার যে শিরোনাম শব্দটা, হ্যাঁ, অতিথির স্মৃতি, শিরোনাম, শিরোনাম যে শব্দ, এই যে অতিথি এখান থেকে আসছে। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না। এটার কারণ কি জানো? সে একটু নতুন জায়গায় কুকুররা ঢুকতে চায় না। নতুন জায়গায় ঢুকতে কি বলতো ভয় পায়, জায়গায় আসতে, নতুন জায়গায় আসতে ভীতি, মানে ভয়ের কারণে। আচ্ছা দেখো, ভালো কথা। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলো। বললাম না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘন্টা কয়েক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথাও চলে গেছে। তার মানে এমনও হতে পারে তাকে কেউ তাড়ায় দিছে। হ্যাঁ, আচ্ছা দেখো, পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে আমার সেই কালকের অতিথি। বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না। আচ্ছা, নেমন্তন্ন কথাটার অর্থ কি বলতো? নিমন্ত্রণ, নিমন্ত্রণ। এখন আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে পার্থক্য কি জানো? এটা এক ধরনের দাওয়াত। হ্যাঁ, কেমন দাওয়াত? যেই দাওয়াতে খাবার দেওয়া হয়, খাবার দেওয়া হয়, এমন একটা দাওয়াত। বুঝতে পারছো? আচ্ছা, এবার কি বলতেছে দেখো। এলিনে কেন? আচ্ছা, কুকুর তো কথা বলতে পারে না। জবাবে সে মুখ পানে চেয়ে তেমনই লেজ নাড়তে লাগলো। মুখ পানে মানে মুখের দিকে, পানে মানে দিকে, হ্যাঁ, মুখের দিকে তাকিয়ে লেজটা নাড়াতে লাগলো। মানে সে কিছু বলতে চাইতেছে যে তাকে হয়তো বা কালকে তেড়ে দিছে। বললাম আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে। প্রত্যুত্তরে সে শুধু ঘ্যান ঘ্যান ঘন ঘন লেজ নাড়লো। এখন প্রত্যুত্তরে মানে কি জানো? প্রত্যুত্তর কথাটার অর্থ লিখে রাখতে পারো, পাল্টা উত্তরে। প্রত্যেকটা শব্দের অর্থ জানা ইম্পর্টেন্ট। পাল্টা উত্তরে এমন ভাবে পড়বা যাতে আরেকজনকে বুঝাই দিতে পারো। অর্থ বোধ হয় এই যে, সত্যি বলছো তো, আমাকে আজকে খাবার দিবা। মানে যদি কুকুরটা কথা বলতে পারতো তাহলে হয়তো বা এগুলোই বলতো। বলতেছে রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। তার মানে এখানে কিন্তু একটা ক্যারেক্টার পেলাম, আর একটা চরিত্র। হ্যাঁ, কে? বামুন ঠাকুর। বামুন ঠাকুরকে কি বলছে? ওকে খেতে দিও। আচ্ছা, পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত বসে আছে। আতিথ্যের মর্যাদা মানে কি জানো? ধরো এখন অতিথিরা কি হয়, অতিথিরা কি করে বলতো? অতিথিরা কিন্তু চলে যায়, কিন্তু আমাদের এই অতিথি কিন্তু যায় নাই, সে নিজের মনে করেই থেকে গেছে। আচ্ছা, নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম তা হোক, তোমরা ওকে খেতে দিয়েছ? ও যতই মর্যাদা লঙ্ঘন করুক, অতিথি হয়ে আজকে থেকে কালকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল না, ও নিজের বাড়ি মনে করে আছে। খেতে দিয়েছিলে তোমরা ওকে? দেখো, আমি জানতাম প্রত্যহ তো অনেক খাবার। প্রত্যহ মানে কি জানো? প্রতিদিন। প্রত্যহ কথাটার অর্থ হচ্ছে, লিখে রাখো, প্রতিদিন অনেক খাবার তো ফেলে দেওয়া হয়, এতে কারোর আপত্তি হবে না, মানে কেউ কিছু বলে না। কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত আপত্তি ছিল। হ্যাঁ, গুরুতর আপত্তি ছিল। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল সে আমাদের বাগানের মালির মালিনী। মালির মালিনী কথাটার অর্থ হচ্ছে মালির স্ত্রী। হ্যাঁ, এখন কাহিনীটা কি বলছে দেখো। কাহিনীটা বলতেছে এরকম যে খাবার যখন রেগুলার সবাই মানুষ ফেলে দেয়, হ্যাঁ, তখন কারোর আপত্তি না থাকলেও একজনের আপত্তি ছিল, সে হচ্ছে আমাদের এই মালিনীর স্ত্রী। কারণ সে খাবারগুলো সে সংগ্রহ করত। হ্যাঁ, মানে এক্সট্রা খাবার সে সংগ্রহ করত। এগুলো কিন্তু সব লিখে রাখবা তোমরা, বুঝতে সুবিধা হবে পরবর্তীতে পরীক্ষার আগে। সে সংগ্রহ করত, এই কারণে মালিনী দিতে চায় না খাবার। হ্যাঁ, দেখো, তার বয়স কম, দেখতে ভালো, খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। নির্বিকার চিত্ত মানে কি জানো?
কোনো চিন্তা নাই, নো টেনশন, নো টেনশন ডু ফুর্তি, মানে খাবার টাবার নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই, দুমায়া খায়। চাকরদের দরদ তারপরেই বেশি। চাকরদের দরদ, দরদ কথাটার অর্থ হচ্ছে মায়া, যে ওই ফেলে দেওয়া খাবারের উপরে প্রথমে মায়া পড়ে হচ্ছে, মানে প্রথম অংশীদার হচ্ছে মাল্য স্ত্রী, তারপর চাকররা এই খাবারগুলা পায়। এই কারণে তারা কুকুরদের নাও দিতে পারে। বলতেছে কি দেখো, অতএব আমার অতিথি করে উপবাস। উপবাস মানে কি বলতো? উপবাস মানে হচ্ছে না খেয়ে থাকা, না খেয়ে থাকা। তোমাদের একটা জিনিস বলি, ধরো আমরা মুসলিম ধর্মে যারা আছি তারা রোজা রাখি, উপবাস করে কারা? যারা সনাতন ধর্মাবলম্বী আছে। কিন্তু দুইটার জিনিস কিন্তু একই, মানে উৎস আলাদা, বাট শব্দের অর্থ কিন্তু সেম। যেমন ধরো আমি তোমাদেরকে বলি, আরবিতে শব্দটা হচ্ছে সাওম, হ্যাঁ আরবি, এটা কিন্তু আরবি ভাষার শব্দ, এটা কিন্তু বাংলা কোনো শব্দ না। ওকে, আচ্ছা তাহলে তোমরা বলবা ভাই রোজা বাংলা শব্দ না, রোজা কিন্তু কোনো বাংলা শব্দ না, রোজা কিন্তু একটা ইরানি শব্দ বা ফার্সি শব্দ। ওকে, আর এই যে উপবাস বলি না, এটা কিন্তু একটা সংস্কৃত শব্দ, উপবাস, এটা কিসের শব্দ? এটা একটা সংস্কৃত শব্দ। আর ইংলিশে এটাকে কি বলি বলতো? আমরা বলি না ফাস্টিং, হ্যাঁ ফাস্টিং, এইটা হচ্ছে ইংরেজি শব্দ। মোটামুটি এই শব্দগুলোর উৎস বা সোর্স আলাদা হলেও একই অর্থই প্রকাশ করে। এবার দেখো, মানে লেখক বলতেছে আমার অতিথি না খেয়েছিল। আচ্ছা, তারপর কি বলতেছে দেখো, বিকেলের পরে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকে বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে পথের সঙ্গী জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে, হাড়গুলো চিবোতে কেমন লাগলো তোর? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে কিনা, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখে পথের ধারেই বসে কাটায়। সম্মুখে মানে কি জানো? যে সামনে, বাগানের সামনে। ওকে, বাগানের সামনে পথের ধারেই ও বসে কাটায়। আমার চাকরদের তাতে সায় ছিল, যে না, চাকররাও এগ্রি করছিল যে ঠিক আছে এখানে বসলে কারোর কোনো ক্ষতি নেই, ওকে ডান, ও ওখানেই থাকবে। এবার কি বলতেছে দেখো, বলতেছে হঠাৎ শরীরটা কি হলো দেখো তো, লেখকের শরীরটা খারাপ হয়ে গেল। 2 দিন নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র পড়া শুরু করেছি, জানালার মধ্যে দিয়ে বাইরে রৌদ্রতপ্ত, রৌদ্রতপ্ত মানে কি জানো? রোদের তাপ। রৌদ্রতপ্ত কথাটার অর্থ হচ্ছে রৌদ্র, আর এই তপ্ত মানে তাপ, তাপ নীল আকাশের পানে চেয়ে, পানে মানে দিকে, নীল আকাশের দিকে চেয়ে অন্যমনস্ক, অন্যমনস্ক মানে উদাসীন হয়ে, উদাসীন, হ্যাঁ, বা আনমনা বলা হয় এটাকে, আনমনা হয়ে ভাবছিলাম। সহসা, সহসা কথাটার অর্থ লিখে রাখো হঠাৎ। হঠাৎ খোলা দৌড় দিয়ে, মানে দরজা দিয়ে সিঁড়ির ওপর ছায়া পড়লো কুকুরটার। তার মানে 2 দিন কিন্তু লেখক কুকুরকে দেখেনি। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়তেছে। আয় হায় রে, দুপুরবেলা চাকরেরা সব ঘুমাইছে, তাদের ঘর বন্ধ, এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। এখন তো তার আর ভয় নাই। ভাবলাম 2 দিন দেখতে পাইনি, তাই বুঝি ও আমাকে দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি ঘরে আয়, যে গেস্ট প্লিজ কাম। সে এলো না, সেখানেই দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলো দেখো, জিজ্ঞাসা করলাম তোমার খাওয়া হয়েছে তো? হ্যাঁ, কি খেলি আজ? মানে এটা আসলে লেখক খুব কানেক্টেড পশু পাখিদের সাথে, তাই এই কথোপকথনগুলো করতেছে। হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে চলে এসেছে, যেন গোপনে আমার কাছে একটা নালিশ জানাতে চায়। চাকরদের হাক দিলাম। হাক কথাটার অর্থ কি বলতো? ডাক দিলাম। ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালো। মানে লেখকের ধারণা ছিল হয়তোবা এই 2 দিন যেহেতু কুকুরটাকে সে সময় দেয়নি, তাই চাকর হোক বা মালিনী হোক তাকে হয়তোবা মারছে টারছে, এরকম একটা অবস্থা। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আগে না, আগে না মানে কি? আরে না, যে না খেতে তো দেইনি। আরে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে, যে এই কারণে লেখক মনে করছে যে কুকুর মনে হয় খুব কষ্ট পাইছে। আচ্ছা, আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব কি হলো? মালি বউ চেঁচে পুচে নিয়ে গেছে, মানে কি একদম সব মুছে নিয়ে গেছে, মুছে নিয়ে নিছে, নিয়ে গেছে। হাই রে, এখন কুকুরটা তো না খেয়ে থাকবে। এবার দেখো, আমার অতিথিকে ডেকে আনা হলো। সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালি বউয়ের ভয়টা তার চলে গেছে। বেলা যায়, বিকেলের ওপর
বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। বেড়াতে যাবার সময় হলো যে, মানে আসলে কুকুরটা বুঝে গেছিল যে আমাদের লেখকের ডেইলি লাইফের যে রুটিনটা, ডেইলি লাইফ এর রুটিন, বুঝতে পারছো? আচ্ছা, এবার কি দেখো, শরীর সারলো না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লো, তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। মানে নানা ছলে কথাটার অর্থ হচ্ছে কারণে, যেই ডেটে তার যাওয়ার কথা ছিল সেই ডেটে লেখক গেল না, বুঝছো? সে কি করলো, সে তার আরো নানা কারণে, ধরো বাধা বিঘ্নের কারণে সে হচ্ছে ওয়েট করলো। আচ্ছা, আজ সকালে জিনিস বাধাবাধি শুরু হলো, দুপুরের ট্রেন। এটা একটু মনে রেখো যে লেখকের ট্রেনের টিকিট কখন কাটা। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চললো। অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায়। খোয়া না যায় কথাটার অর্থ হচ্ছে ফেলে না যায়, ফেলে না যাওয়া। ওকে, যে কোনো কিছু ছেড়ে যাতে না যাওয়া লাগে, তার উৎসাহই বেশি। এখন কুলি মানে কি? কুলি হচ্ছে তাদেরকে বলে যারা মালপত্র বহন করে, যারা মালপত্র বহন করে তাদেরকে বলা হয় কুলি। এবার একটু দেখো তো, একে একে গাড়িগুলো ছেড়ে দিল, আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথিও ওখানে দাঁড়ায় আছে, যে অতিথি ওকে সি অফ করতে আসছে। কিরে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে জবাব দিল। কি জানি তার মনে একটা কি হলো। আসলে এই প্রাণীরা, অবলা প্রাণী হোক কিংবা বেজবান প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে। এখন কুকুরের সাথে যে সখ্যতাটা গড়ে উঠছিল লেখকের, মানে একটা টান গড়ে উঠছিল, সেই টানটা কিন্তু কুকুরটা ফিল করতে পারছে এবং কুকুরটা স্টেশন পর্যন্ত চলে আসছে। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল। বকশিস মানে তো বুঝছই, বোনাস পেল, হ্যাঁ, টাকা পেল। আচ্ছা, সবাই পেল না এক অতিথি। আসলে সে তো টাকা দিবে না, সে তো ভালোবাসা বা প্রেমের পূজারী, তাই না? সে কি নিবে বলতো? মানুষের থেকে একটু প্রেম, একটু ভালোবাসা অথবা একটু আদর চাবে। হ্যাঁ, এটাই তো আদর। এটা ছাড়া কি লাগবে তার জীবনে বলতো? গরম বাতাসে ধুলা উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করে যাবার আগেই তার মধ্যে ঝাপসা দেখতে লাগলাম। মানে ট্রেনের ধোয়ার কথা বলতেছে। স্টেশনের ফটক, ফটক মানে মেইন গেট। ফটক কথাটার অর্থ হচ্ছে মেইন গেট বা যে দুর্গটা থাকে। বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে অতিথি। অতিথি কষ্ট পাইতেছে, অতিথি বুঝতে পারতেছে তাকে ছেড়ে সে চলে যাইতেছে চিরকালের জন্য। ট্রেন ছেড়ে দিল, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না, কারণ অন্তরে একটা টান ছিল। অন্তরে একটা টান বা আকর্ষণ অনুভব করছিল, টান বা আকর্ষণ অনুভব করছিল। ওকে, পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে দেখবে আমার ঘরটা। মধ্যাহ্ন কথাটার অর্থ হচ্ছে দুপুরবেলা। ওকে, আমার ঘরটা দেখবে, হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব এই শহরে আর কেউ নাই। তুচ্ছ মানে কি? মানে মানে মূল্যহীন কেউ এই শহরে কেউ নাই। তবু দেওঘরে বাসের কটা দিন এর স্মৃতি ওকে মনে করেই লিখে গেলাম। বুঝতে পারছো যে ওকে ডেডিকেট করে গেলাম আমি। এখন আমরা যদি একটু শব্দার্থ দেখি, দেখো এগুলো আমি তোমাদেরকে পড়ালাম না, যে ভোজন মানে কি? ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন বা প্রার্থনামূলক গান। দৌড় মানে দরজা। কুঞ্জ কথাটার অর্থ হচ্ছে উপবন বা বাগান। বেরি বেরি মানে কি? ভিটামিন বি এর অভাবে পা ফুলে যাওয়া রোগ। আসামি মানে এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে অপরাধীদেরকে বোঝানো হয়, বাট এই জায়গায় রোগাক্রান্তদেরকে বোঝানো হয়েছে। এবং এই প্রশ্নটা তোমাদের খ অনুধাবনে আসতে পারে। পাণ্ডুর মানে ফ্যাকাশে, মালি মানে মালা রচনা, মালাকার মানে যারা হচ্ছে বাগানে কাজ করে আর কি বেতনের বিনিময়, আর মালিনী মানে হচ্ছে বালির স্ত্রী। এবার একটু খেয়াল করো তো, আমরা এই পাঠের উদ্দেশ্যটা কি, এই রচনা পাঠের উদ্দেশ্য কেন পড়লাম এই রচনাটা, এটা মোটামুটি আমরা সবাই জানি যে এই গল্প পড়ার মধ্য দিয়ে কি হয়েছে, প্রাণীর প্রতি সহানুভূতিশীল। সহানুভূতিশীল মানে কি? একটু মায়া আসবে, একটু দয়া আসবে তোমাদের মনে, হ্যাঁ, এগুলা যাতে জন্ম নেয় এইটা। আচ্ছা, নতুন কোনো জায়গায় ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা মানে ডায়েরি, আচ্ছা, লিখে রাখতেও আগ্রহী হবে।
এবার একটু দেখো পাঠ পরিচিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ, ঈষৎ কথাটার অর্থ কি? হালকা, হালকা। পরিমার্জন কথাটার অর্থ কি? চেঞ্জ। একটু হালকা চেঞ্জ করে এর নাম রাখা হয়েছে এখন কি? অতিথির স্মৃতি। ওকে, সংকলন করা হয়েছে বা কালেক্ট করা হয়েছে। সংকলন কথাটার অর্থ হচ্ছে কালেক্ট করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক বা টানের সম্পর্ক বা আত্মার সম্পর্ক এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষের যে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সাথে মানুষেরও তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ দেখতে বাধাগ্রস্ত হয়। প্রতিকূল কারণ মানে কি? নানা বিরোধী কারণে এটা হয়ে ওঠে না। কেউ কুকুরকে পছন্দ করে, কেউ তাড়ায় দেয়, ভাগায় দেয়। এবার বলতেছে আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, সিক্ত মানে কি বলতো? ভিজে যাওয়া। সিক্ত কথাটার অর্থ হচ্ছে টান অনুভব করা। অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এই গল্পের এই বিচিত্র রূপই প্রকাশ পেয়েছে। মানে দেখো, এখন এই যে তোমার জীবের প্রতি অতিথি স্মৃতি গল্পে যখন কুকুরটার প্রতি লেখক টান অনুভব করছে, তখন কিন্তু এই যে চাকর, হ্যাঁ চাকর বা এই যে মালিনী, সেটা কিন্তু সহ্য করতে পারেনি। হ্যাঁ, তো তাই বলছে যে তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে বা খারাপ হয়ে উঠতে পারে। এই গল্পে এই সম্পর্কের বিচিত্র রূপ প্রকাশ পাইছে। এবার দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দ্য লেজেন্ড অফ বাংলা লিটারেচার। হয়তোবা তোমরা এখনো এই ভারটা বুঝতেছো না, একটা টাইমে ঠিকই বুঝবা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবনন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়, মাতুলালয় মানে মামার বাড়ি, মামার বাড়ি, হ্যাঁ মামার বাড়িতেই অতিবাহিত হয়। তিনি কলেজে শিক্ষা শেষ করতে পারেনি। 1903 সালে জীবিকার সন্ধানে রেঙ্গুন যান। এটা হচ্ছে মায়ানমারে যান আর কি, বার্মা, মায়ানমার। এখন মজার বিষয় হচ্ছে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের দুইটা শখ ছিল কি জানো? এক হচ্ছে সাপ ধরা, আরেকটা ছিল সন্ন্যাসী হওয়া। তো এটা যখন আমরা বিলাসী গল্প পড়বো ইন্টারমিডিয়েটে উঠলে, তখন আমরা বুঝতে পারবো। 1916 সালে তিনি রেঙ্গুনে ছিলেন, সেখানে অবস্থাকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী পত্রিকা, এটা একটা পত্রিকার নাম, যেমন এখনকার পত্রিকা হতে পারে ইত্তেফাক, তখন ভারতী পত্রিকায় বড় দিদি, এটা একটা উপন্যাস। এটা কি? এটা একটা উপন্যাস। এই বড় দিদি নামক উপন্যাসটা যখন প্রকাশিত হয়, তখন তার পরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরে একে একে গল্প উপন্যাস তিনি লেখেন এবং সাহিত্যের সব থেকে জনপ্রিয় লেখক হয়ে ওঠেন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথ উপলব্ধি, উপলব্ধি কথাটার অর্থ হচ্ছে বুঝতে পারছিল, বুঝতে পারা। ওকে, তার বিখ্যাত উপন্যাসগুলোর ভিতরে আছে পল্লী সমাজ, দেবদাস সিনেমা দেখছো? শাহরুখ খান, তারপর মাধুরী দীক্ষিত এবং হচ্ছে ঐশ্বরিয়া রায়ের খুব বিখ্যাত সিনেমা। এবং এই দেবদাস সিনেমাটার উপরে প্রায় 19টা বা 20টা সিনেমা আছে এই উপন্যাসের উপরে ভিত্তি করে। শ্রীকান্ত, এটা অনেকটা একটা আত্মজীবনীমূলক অটোবায়োগ্রাফি। এটা 4 খণ্ডের আত্মজীবনী মূলক গ্রন্থ, এটা 4 খণ্ডের। এরপরে গৃহদা, দেনা পাওনা, দেনা পাওনা কিন্তু একটা ছোট গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা সার্থক ছোট গল্প। পথের দাবি, এটা নিষিদ্ধ হয়েছিল। এরপরে শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পায়। এটা হচ্ছে সাহিত্য পদক একটা, এটা হচ্ছে সাহিত্য পদক, যেটা সাহিত্যে অবদান রাখার জন্য তাকে দেয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট, এই ডিলিট কথাটার অর্থ হচ্ছে ডক্টর অফ লিটারেচার। এই পুরস্কারটা একটা সম্মানসূচক পুরস্কার। এটা শুধু যে লেখকদেরকে দেয় ব্যাপারটা এরকম না, এটা ভার্সিটি থেকে দেয়, এটা একটা সম্মানসূচক পুরস্কার, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে। এবং তিনি 1938 সালে মৃত্যুবরণ করেন। 1936 সালে আসলে তিনি ডিলিট পুরস্কারটা পায়, 1923 সালে স্বর্ণপদকটা পায় এবং 1938 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো কেমন লাগলো আমার ক্লাসটা তোমরা সবাই জানাবা, এবং এই ক্লাসের সলভ ক্লাসটা খুব শীঘ্রই পেয়ে যাবা। সবাই ক্লাসটা করবা মন দিয়ে, এবং যেভাবে আমরা পড়ছি এভাবে পড়ার পর আমাদের হচ্ছে সৃজনশীল, এমসিকিউ বা এগুলাতে খুব একটা প্রবলেম থাকার কথা না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষারত থাকো। চলে আসবো আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।